আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন বাংলা অডিও বুক। ভূত নিয়ে আমাদের প্রায় সবারই কিছু না কিছু মন্তব্য থাকে। ভূতপ্রেত কি আসলেই বিদ্যমান, নাকি সবই আমাদের কল্পনা? তাই আমাদের আজকের নিবেদন ১০০ ভূতের ১০০ বাড়ি বই থেকে কার্তিক মজুমদারের লেখা ভূতুরে বাড়ি গল্পটি। ভূতের চর্চা যারা করেন তারা অনেকে বলে থাকেন যে বিদ্যুতের আলো আসার পর থেকেই ভূতেরা বিদায় নিয়েছে। এই উক্তি কিন্তু আত্মবাক্য বলে মেনে নেওয়া কঠিন। এখন কলকাতা বা অন্যান্য শহরে কিছু কিছু বাড়িতে মাঝে মাঝে যেসব অপরিচিত অদৃশ্য আগন্তুকের উপদ্রব হয়, তারা কিন্তু কেউ অজ্ঞাত কুশলীল নয়। তারা আমাদের অপরিচিত ভূত, অতি পরিচিত ভূত। যতকাল আমরা আছি ততকাল ওনারাও আছেন। এত ভঙ্গবঙ্গ দেশে ভগ্নগৃহের তো অভাব নেই। খোদ কলকাতা শহরেই বহু ভাঙাচোরা বাড়ি আছে, যে বাড়ির দিকে তাকালেই অনুমান করা যায় যে মানুষ ছাড়া আর সকলেরই সেটা আদর্শ বাসস্থান। পথের উপর দাঁড়িয়ে সেই সব পোড়াবাড়ির সৌন্দর্য খুঁটিয়ে খুঁটিয়ে তৃপ্তির সঙ্গে নিরীক্ষণ করতে ভালো লাগে, কিন্তু তার অন্তরে পা ফেললেই অন্যরকম সাহস বলে যে অহংটি আমাদের হৃদয় বন্দরে বসে অহরহ আস্ফালন করে, সে তখন হয় স্তব্ধ হয়ে যায়, নয়তো মুহূর্তে অন্তর্হিত হয়। এছাড়া সর্বাঙ্গ অকারণে ছমছম বা শির দ্বারা শিরশির করে ওঠে। উপরন্ত পশ্চাৎপদ হবার দুর্বার বাসনা জাগে। দিন দুপুরে যদি এই দশা হয়, তবে প্রদেশে কিংবা ত্রিমাজা রাজনীতিতে কি হবে তা সহজেই অনুমেয়। একদা কলকাতার অপার সার্কুলার রোডের পাশে পার্সিবাগান পাড়ার একটা ভুতুরে বাড়ি সম্পর্কে সাহিত্যিক প্রমোদ চৌধুরী তার চিঠিতে লিখেছেন, নগেনের কাছে শুনেছি যে পার্সিবাগানে বহুতর প্রেতাত্মা বহুদিন ধরে বসবাস করে আসছে। নগেনবাবুর পিতা বাড়িটিকে কিনে অনেক কষ্টে তাদের সঙ্গে বনিবনা করে নিয়েছিলেন। তাকে এই বাড়ির গুণে গুণে থেওসফিস্ট ও স্পিরিচুয়ালিস্ট হতে হয়েছিল। কালীকৃষ্ণবাবু না জেনে শুনে বাড়ি কিনে ঠকেছেন। তার মেজ জামাই বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাদের নতুন বাড়িতে গিয়েই একটি ছেলে মারা যায়। তারপর কালীকৃষ্ণবাবু বাড়িটি হাত থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করেন, কিন্তু নগেনবাবু ছাড়া আর কোনো খরিদ্দার পেলেন না। নগেনবাবু 2 বছর আগে কালীকৃষ্ণবাবুকে 1,75,000 টাকা বেচে এখন 1 লাখ টাকায় আবার তার কাছ থেকে কিনতে চান। কালীকৃষ্ণবাবুর তাতে একটু আপত্তি আছে, সহজেই বুঝতে পারি। নগেনবাবু বলেন তিনি ছাড়া এই বাড়িতে কেউ থাকতে পারবে না, কারণ যারা সব আগাগোড়া সাদা কাপড় পরে রাত্রিরে গাছের তলায় কিংবা ডগায় দাঁড়িয়ে থাকেন, সিঁড়ি কেবলই ওঠেন ও নামেন, তাদের উপর দুপুর রাতে কেবলই ফুটবল খেলেন, দৌড় জানালায় নাড়া দেন, ঘরের অন্ধকার কোণে দাঁড়িয়ে খিলখিল করে হাসেন, তাদের সকলের সঙ্গেই তার অনেক দিন থেকেই পরিচয়, বন্ধু বললেই হয়। আর তাছাড়া নিজের 2-1টি নিকট আত্মীয়ও এখন সেই দলভুক্ত হয়েছেন। সেই জন্য নগেনবাবু পার্সিবাগানে বেশ আপনার লোকের সঙ্গেই থাকতে পারেন। বাইরের লোকদের এই প্রেতাত্মার দল বড় জ্বালায়। হানাবাড়ি নিয়ে প্রমোদ মশাই স্বভাবসিদ্ধ কৌতুক করেছেন, অনেকেই করেন, কিন্তু হানাবাড়িতে রাত কাটানোর অভিজ্ঞতা থাকলে পরিহাস তখন পরিরাত্রিতে গিয়ে দাঁড়ায়। সেখানে ভূতেরা দেখা না পেলেও অনুষঙ্গীর অভাব নেই। ভুতুরে বাড়ি বলার চেয়ে মনে হয় হানাবাড়ি বলাই সঙ্গত। ইংরেজিতে বলে হান্টেড হাউস। সেখানে এই জাতীয় ভয়ঙ্কর আমাদের স্তম্ভ করে। প্রথম হলো শরীরী বা ছায়ামূর্তি, অন্য দল অশরীরী। সেই দল অর্থাৎ অশরীরীরা দেখা দেন না, কিন্তু জানালার কাঁচ ভেঙে বাসনপত্র শূন্যে তুলে আছড়ে ফেলে, কমরটাকে হরহর করে শোবার ঘর টেনে এনে, খাট পালঙ্ক টেনে উল্টে যত রকম নষ্টামি আছে তার কোনোটি বাদ রাখেন না। প্রথমটিকে বলা হয় ঘোস্ট বা ভূত বা
অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ ছায়ামূর্তি। দ্বিতীয়টির নাম পাল্টারেজিয়েস্ট। পল্টারেজাইস্ট হলো জার্মান শব্দ, অর্থ হল্লাবাজ ভূত। এরা অদৃশ্য থাকে। প্রতিটি হানাবাড়িতে ওই দুইয়ের একজন অবশ্যই আসর করেন, হয় গোস্ট নয় পল্টারগাইস্ট। কোনো কোনো বাড়িতে দুজনের ওই আসর বসে। সেখানে সোনায় সোহাগার মিলনে ভূতের স্বর্গরাজ্য। দক্ষযক্ষ সেখানে নিত্যকর্ম, প্রাত্যহিক ডাল ভাত। ভূত বা ছায়ামূর্তি যখন খুশিমতো দেয়াল ভেদ করে আসেন, তখন তারা সাধারণ কারো দিকে ফিরেও চান না। আপন মনে ক্ষণিকের অতিথির মতো বন্ধ দরজা ভেদ করে উধাও হয়ে যান। এর ব্যতিক্রমও দেখা যায়। নির্জন ঘরে জীবিত মানুষকে একাকী দেখলে কিছু ছায়ামূর্তি কেন জানি না স্থির চোখে তার দিকে তাকিয়ে থাকেন। যে লক্ষ্য, তার প্রাণ তখন খাবি খায়। হানাবাড়ির ভূত একটা বিশেষ প্রিয় জায়গার মায়া কাটাতে পারে না। সেই বাড়ি হয়তো তার নিজের চেষ্টাতে তৈরি, হয়তো সেই বাড়িতে তার শৈশব যৌবন আনন্দে কেটেছে, অথবা সেখানেই ছিল তার দীর্ঘ কর্মজীবন, তার আড্ডাপীঠ। তাদের কিন্তু হানাবাড়ির সর্বত্র দেখা যায় না। বিশেষ একটা ঘরে বা স্থানে তাদের আনাগোনা। কুকুর সেই ঘরের কাছে গেলেই টের পেয়ে ভয়ে পিছিয়ে আসে। কলকাতার বয়স ৩০০ বছরেরও বেশি। এখানে বহু কারখানা, জরাজীর্ণ পোড়াবাড়ি, কোনোটারই অভাব নেই। অভাব শুধু আমাদের কৌতূহলের। বিদেশে হানাবাড়ির মর্যাদা যথেষ্ট। বর্লি রেস্টোরিতে রাতের পর রাত কাটিয়ে হানি প্রাইস তার উপর এক চাঞ্চল্যকর বই লেখেন। প্রাইস এবং পিটার আন্ডারউ তো ভূতের বাড়ির গবেষণাতেই প্রায় অর্ধজীবন কাটিয়েছিলেন। ইংল্যান্ডের ভুতুরে বাড়ি নিয়ে গেজেটিয়ার কাছে বহু সংখ্যক। তাতে ভুতুরে বাড়ির রঙিন ফটো, বাড়ির ইতিহাস, বাড়ির ঠিকানা, গাইড, ম্যাপ থাকে। বিদেশি ট্যুরিস্টরা দলে দলে পয়সা দিয়ে টিকিট কেটে সেসব বাড়ি দেখতে ছোটেন। আর এদেশে বাড়িতে ভূতের উৎপাত থাকলেও বাড়ির মালিক মুখ খুলবে না, কারণ তাহলে ভাড়াটে আসবে না। অথচ সে বাড়ির উপরতলার জানালা দরজা দুমদাম করে হঠাৎ সব খুলে যায়, আবার ধপাধপ আপনা আপনি বন্ধ হয়ে যায়। ফস করে ইলেকট্রিক আলো জ্বলে আর নেভে। পাড়ার সবাই দেখে। এ কারণে কলকাতা শহরে বেসরকারি ভুতুরে বাড়ির লিস্ট দুর্লভ। তাই কয়েকটি সরকারি বাড়ি যাতে ভূতের উপদ্রব আছে, তাই নিয়ে আমাদের ভুতুরে বাড়ির দুপাতার ইতিহাস। আর তাতেই আমাদের তৃপ্তি। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দ্বিজেন্দ্রনাথের ছেলে নীতীন্দ্রনাথের যে দীর্ঘ ছায়ামূর্তিকে রাত্রিরে দেখা যেত, তা কি আজও দেখা যায়? আলিপুরের হেস্টিংস হাউসে আজও কি ওয়ারেন হেস্টিংসের জুড়ি গাড়ি মাঝরাতে এসে দাঁড়ায়? এখনও কি তিনি কাঠের সিঁড়িতে আওয়াজ তুলে তার হারানো দলিল আর ফটো খুঁজতে আসেন? ডালহৌসি স্কোয়ারের গরস্টিন প্লেসের আগেকার রেডিও অফিসের যে সাহেব ভূত দেখে গায়িকা ইন্দুবালা ভয়ে কণ্ঠকিতা, গিটার শিল্পী অমির অধিকারী অজ্ঞান হন, তিনি কি আজও সেখানে হানা দেন? রাইটার্স বিল্ডিংয়ের ১ নম্বর ব্লকের একটা বিশেষ দফতরে আজও কি গোঙানির আওয়াজ মাঝরাত্রিতে শোনা যায়? গভীর রাতে হাইকোর্টের বারান্দা থেকে জজ সাহেবের হাতুড়ি পেটের শব্দ কি আজও ভেসে আসে? এখনও কি সেখানে নিস্তার নামের নাচনিওয়ালি মেয়েটি তার হত্যার সুবিচারের আশায় তার মুন্ডহীন দেহ নিয়ে বকবন্ধের মতো নিশীথ রাত্রে ঘুরে বেড়ায়? এ নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নেই, কোনো ঐতিহাসিক কৌতূহলও নেই। ইতিহাস যদি ভূত নিয়েই মাথা না ঘামায়, তবে বর্তমান ভবিষ্যতের ইতিহাসের কি দশা হবে তা অনুমান করতে অসুবিধা হয় না। বাংলা অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন ১০০ ভূতের ১০০ বাড়ি বই থেকে কার্তিক মজুমদারের লেখা ভুতুরে বাড়ি। ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।